দুদিন বাদে ওই কালনাগিনী বলে দেবে যে হ্যাঁ আপনাকে তো আমি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, একটা মেয়ে মারা গেছে, কি আছে, দর্শনের রেটও তো বাধা আছে, আপনি তো টাকাটা পাচ্ছেনই। নিজের বাড়িতে যতদিন না হবে, যতদিন না ওই পরিবারের শ্লীলতাহানি হবে ওই মহিলা, ততদিন বুঝবে না যে মা বোনেদের দাম কতটা। মা বোনেদের দাম ওই 20,000 আর 50,000 টাকার নোট নয়। তো তার জন্যই বলছি ওনার শ্লীলতাহানি হওয়া দরকার, নইলে উনি বুঝবেন না। ওই যে দালালিটা করছে, 56 ইঞ্চি সিনার ওই পাঞ্জাবি পাঠাচ্ছেন এখান থেকে, মিষ্টি আম খাওয়াচ্ছেন, খাইয়ে রেকর্ডে নামটা তুলে নিয়ে আসছেন সুরক্ষিত শহর। আজকে এখানকার যে বাংলার মানুষজন, তার মূল্যবোধ নৈতিকতা একেবারে ধুলোয় মিশে গেছে। আজকে তার দায়িত্ব এবং দায়ভার পুরোটা মমতা ব্যানার্জিকে নিতে হবে। মমতা ব্যানার্জিকে বলছে আপনি নিশ্চিত থাকুন, আপনার পতনে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন। আমার মনে হয় ওনার যথেষ্ট বয়স হয়েছে, এমনিও পিসি ভাইপোর লড়াই চলছে, কে মসনদ দখল করবে, এই লড়াইতে আপনি কতদিন টিকবেন জানি না। যে কদিন আছেন অ্যাটলিস্ট মানুষ যেন আপনাকে গালাগাল হিসেবে মনে না রাখে। কিছুদিন আগে এনসিআরবি রিপোর্টে বলা হয়েছে কলকাতার সবচেয়ে নিরাপদ শহর, কিন্তু এসএসকেএমের মতো হাসপাতালের ভিতরে 15 বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের যে অভিযোগ উঠেছে, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আমরা দেখছি যৌন নিগ্রহ, যৌন নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন রকমের ঘটনা উঠে আসছে। সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়ে অভিযোগ আসছে, অথচ এনসিআরবি রিপোর্ট বলছে কলকাতা সবথেকে নিরাপদতম শহর। কি বলবেন? দেখুন, ওই যে মনে আছে পার্ক স্ট্রিট ছোট্ট ঘটনা, এবং তার পাশাপাশি সেই কামদুনি থেকে শুরু করে ধর্ষণের রেট বেঁধে দেওয়া, এই সব কারণে ওই মানবিকতা বলুন বা মূল্যবোধ বলুন, সেটাকে ওই কালীঘাটের কালনাগিনী পুরো পেছন মেরে দিয়েছে। বলা ঠিক নয়, হ্যাঁ আপনি বলতেই পারেন যে সত্যি কথা এই ভাষা ব্যবহার করতে মানে বাধ্য হলাম, কারণ একজন মহিলা তো আমিও। আমার মা বোনেদের গায়ে যখন প্রতিনিয়ত হাত পড়ছে, প্রতিনিয়ত জানোয়ারেরা ছিঁড়ে খাচ্ছে, সেই সময় আমরা বলি অনেক বড় বড় কথা। আমরা মণিপুরকে নিয়ে বলেছি যে মোদিজি চুপ ছিলেন, প্রধানমন্ত্রী কথা বলছিলেন না, মাত্র 36 সেকেন্ড একটা কিছু নিয়ে কথা বললেন। আর এই রাজ্যে মাননীয় কী করছেন? উনি না স্বাস্থ্যমন্ত্রী। তো এইরকম স্বাস্থ্যমন্ত্রী যদি থাকে, যে এই স্বাস্থ্যমন্ত্রীর জায়গায় বা পুলিশ মন্ত্রী যিনি নিজেও, উনি আজকে এখানে বলছে যে ছোট্ট ঘটনা, তারপরে দুষ্টু ছেলে, হ্যাঁ ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়া, তো এইগুলো শুনে শুনে আজকে এখানকার যে বাংলার মানুষজন, তার মূল্যবোধ নৈতিকতা একেবারে ধুলোয় মিশে গেছে, নেই। আজকে তার দায়িত্ব এবং দায়ভার পুরোটা মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে ওনার জন্য আজকে আমাদের এই বাংলার এতটা অধঃপতন হয়েছে। কারণ একটা সময় ছিল যখন আমরা বলতাম যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, আর এখন কি, এখন বাংলা ওই যে আপনি বললেন না যে সবচাইতে সুরক্ষিত শহর, হ্যাঁ বাংলা ওই যে দালালিটা করছে, 56 ইঞ্চি সিনার ওই পাঞ্জাবি পাঠাচ্ছেন এখান থেকে, মিষ্টি আম খাওয়াচ্ছেন, খাইয়ে রেকর্ডে নামটা তুলে নিয়ে আসছেন সুরক্ষিত শহর। অথচ খবরের কাগজে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুকটা, আমরা ধরুন যারা কিছু জানে না, ইনস্টাগ্রাম টুইটার কিছু, ফেসবুকটা এখন সবাই জানে, বাচ্চারা দেখে, ফেসবুক খুললে প্রতিনিয়ত একটা শ্লীলতাহানি, আজকে অমুক মলেস্টেশন, গ্যাংরেপ, ধর্ষণ। কোথায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি জানতে চাই, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এতদিন ইউপিকে নিয়ে বলতাম, হাতরাস, ইউনাও, আমরা দেখেছি, আমরা মেলবন্ধন দেখেছি, আমরা এটাও দেখেছি হাতরাসে যখন আমাদের জননায়ক রাহুল গান্ধীজিকে, আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তখন আমার এই পারের ওই আমার এই এলাকার এমপি যিনি আছেন ডাক্তারবাবু কাকুলি ঘোষ দস্তিদার, উনি বহাল তবিলতে গিয়ে ওখানে ঘুরে ফিরে এসে বললেন আমি কথা বলে এসেছি, সব ঠিকঠাক হয়ে যাবে। মণিপুরের ক্ষেত্রেও সেম জিনিস দেখলাম, রাহুল গান্ধীজি ঢুকতে পারছেন না, উনি গিয়ে বলে আসছেন যে হ্যাঁ রাজ্যপালের সাথে কথা হয়ে গেছে, সব মণিপুর একদম ঠিকঠাক হয়ে যাবে। আরে দোসরটাকে বুঝতে হবে। আজকে এই যে স্পষ্ট আতাত আমরা আগেও দেখেছি, আর আজকে একের পর এক আপনি রেকর্ডে নাম তুলে দিলেন আপনার বাংলা সুরক্ষিত,
আর যেই এসএসকেএম আমাদের গর্ব ছিল, আজকে এক একটা জিনিস কংগ্রেসের আমলে যেগুলো হয়েছে প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে করা হয়েছিল, যে মানুষ সে সেফটি সিকিউরিটির কথা ভেবে। আমি অসুস্থ হলে আমি যাতে আজকে আরজি কর যাই, এসএসকেএম যাই, কেন শ্লীলতাহানি হবে ভাবলে, বা আমি তো বলি মাঝে মাঝে যে স্বাধীনতার পরে কিছুটা সময় কংগ্রেস এসেছিল এবং এই বাংলাতেও কিছুটা সময় কংগ্রেস রাজত্ব করেছে বলেই হয়তো আজকে এই জিনিসগুলো আপনাদের চারপাশে দেখতে পাচ্ছেন। আর নইলে কী দেখতে পারতেন বলুন তো? ওই স্বাধীনতার পরে যদি ওই আরএসএসের মতো সাম্প্রদায়িক দল গুন্ডা বাহিনী আসতো, তখন আপনি রাস্তার অলিতে গলিতে খালি শৌচাগার দেখতে পেতেন। শৌচাগার ছাড়া আর কোনো উন্নতি হতো না। আর এখানে ওই বিভিন্ন ক্লাব দেখতে পেতেন, বাংলা জুড়ে ক্লাব আর সিন্ডিকেট দেখতে পেতেন। হ্যাঁ, তো এইরকম একটা নামি দামি প্রতিষ্ঠানে যখন এই ঘটনা ঘটে আমাদের খারাপ লাগে। কোথায় মাননীয়া? কম লাইনের ভাষণ দিয়েছেন এটা নিয়ে, এই ঘটনা নিয়ে কিছু বলেছেন? আরজি করে তো নিজের গুন্ডা বাহিনী ঢুকিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিয়েছেন। আমরা বাঙালিরা আমরা কিছু বুঝি না? আমরা কেন বলবো? কারণ আমি হাত পেতে 500 টাকাটা নিই না। আপনি যারা গরিব গুরব মানুষ তাদেরকে 500 টাকার লোভ দেখিয়ে আপনি নিতেই পারেন। আজকে আমাদের পকেটের টাকা কেটে আপনি এই টাকাটা দিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে আপনাকে। একের পর এক ঋণের বোঝা আমাদের উপরেই চাপিয়ে যাচ্ছেন। ওই 500 টাকাটা আপনি এমনি নিজের বাপের সম্পত্তি বিলাচ্ছেন না, এটা বুঝতে হবে আপনাকে। আমাদের মেরে আমাদের দিচ্ছেন, মানুষ বুঝতে পারছে না। ওই আপনাকে একটা গল্প বলি। একবার পঞ্চায়েত নির্বাচনে, গত পঞ্চায়েত নির্বাচনে মালদাতে এক জায়গায় এক তৃণমূল নেতা গেছেন, একজন মানে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন আর কি। তো গেছে এক কাকার বাড়ি, চাচার বাড়ি ভোট চাইতে। বলছে, কাকা ভোটটা আমারে দিও, হ্যাঁ এই নাও 500 টাকা, আমারে ভোটটা দিও। তো ওই চাচা কইলো যে না না ভাইপো, আমার 500 টাকা লাগতো না, তুমি আমারে একটা গাধা কিনাই না দিও, অ্যাটলিস্ট গাধাটারে পালন পোষণ করে আমার সংসারটা চলে যাব। তো তুমি যাও কি একটা ভালো দেখে গাধা, বলিষ্ঠ গাধা কিনাই না দিও। তো ওই ক্যান্ডিডেট প্রার্থী অনেক দিন ঘুরলো, ঘুরে টুরে 5-6 দিনের মাথায় আবার এলো ওই চাচার বাড়ি, যে বলে চাচা একটা মুশকিলে পড়ে গেলাম। কি? আমি চাচা গাধা কিনতে তো গেছিলাম, গাধার তো অনেক দাম, 20,000 টাকা কয়। তো অত টাকা তো আমার পক্ষে সম্ভব না, 500 টাকা রাখেই ভোটটা দো। তো ওই চাচা কইলো, বুঝলা ভাইপো, এই জমানায় একটা গাধা কিনতে গেলেও 20,000 টাকা লাগে, আর আমরা মানুষ 500 টাকায় কিন্না ফেলাইতেছো তোমরা। হ্যাঁ, লজ্জা হওয়া উচিত। তো আমিও বলবো বাঙালিদের এখন ওই গাধার গল্পটা মনে রেখে 500 টাকা হাত পেতে নিয়ে আপনার লক্ষ্মীদেরকে আগে সুরক্ষিত করুন। কার জন্য লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন? এই লক্ষ্মীরাই যদি না থাকে, আজকে দিনের পর দিন হাত দিচ্ছে, 2 দিন বাদে ওই কালনাগিনী বলে দেবে যে হ্যাঁ আপনাকে তো আমি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, একটা মেয়ে মারা গেছে, কী আছে, দর্শনের রেটও তো বাধা আছে, আপনি তো টাকাটা পাচ্ছেনই। আমার সন্তানটা ফেরত আসবে না। বাংলা তার নিজের মেয়েকে চায়। ওই বড় বড় দাঁতে মানে দেতো ছবি লাগানো থাকে না, কলগেটের অ্যাড করা বিজ্ঞাপন, বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা সত্যি নিজের মেয়েদের ফেরত চায়। বাংলার যারা যে মেয়েদের আমরা হারিয়েছি তাদের ফেরত চাইছি আমরা। কারণ আমরা ওই ছোট্ট ঘটনা থেকে শুরু করে, কামদুনির মতো মাঝারি ঘটনা থেকে শুরু করে, আরজি করের মতো বিশ্বব্যাপী ঘটনা থেকে শুরু করে, ল কলেজের মতো একটা নিম্ন মধ্যবিত্ত ঘটনা, যদি আপনার ভাষায়, আমরা বিভিন্ন ঘটনা দেখেছি, কিন্তু আপনি পাল্টাননি। আপনার রংটা রূপটা গিরগিটির মতো পাল্টে গেছে। তবে যেদিন কালনাগিনী শ্লীলতাহানি হবে বা ওই পরিবারের যখন, দেখুন আমার না গেলে তো আমি বুঝি না, আমার উপরে যতক্ষণ না হাত পড়ছে আমার ততক্ষণ কিছু যায় আসে না। আরে পাশের বাড়িতে চুরি হয়েছে কী আছে, আমার বাড়ির তালাটাও তো শক্ত রাখতে হবে। নিজের বাড়িতে যতদিন না হবে, যতদিন না ওই পরিবারের শ্লীলতাহানি হবে ওই মহিলা, ততদিন বুঝবে না যে মা বোনেদের দাম কতটা। মা বোনেদের দাম ওই 20,000 আর 50,000 টাকার নোট নয়। মা বোনেদের একটা দাম আছে। এবং আমি বারবার বলবো, এখনও সময় আছে, শুধরে যান, নইলে আপনার কবিতার মতোই আপনি এপাং ওপাং ঝাপাং 2026-এ আপনিও চিৎপটাং হয়ে পড়বেন। এই মানুষেরা আপনাকে বোঝাবে এই জিনিসটা।
রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, তা সেখানে বাইরে থেকে বাইরে থেকে মানুষ ঢুকে অবাধে নাবালিকাকে যৌন নিগ্রহ করছে। সরকারি হাসপাতালের নিরাপত্তা তাহলে কোথায়, কি বলবেন? সরকারি হসপিটাল, শুধু সরকারি হসপিটাল, ল কলেজ ছিল না, আরজিকর সরকারি ছিল না। তো আপনি বলছি তো আপনাকে যে সরকারটা কে বসে আছে দেখুন। উনি এমন একটা সরকার যে পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, প্ল্যাকার্ড হাতে বলছে আই ওয়ান্ট জাস্টিস, আমার সাথে শ্লীলতাহানি হয়েছে, আমি জাস্টিস চাইছি। দেখেননি নাটকটা? তো তার জন্যই বলছি ওনার শ্লীলতাহানি হওয়া দরকার, নইলে উনি বুঝবেন না যে আমার মা বোনেদের দাম ঠিক কতটা। এখনও সময় আছে। সেফটি সিকিউরিটি কি করে প্রশাসনের নামে প্রহসনটা না চালিয়ে প্রশাসনিক লোকেরা যদি ওনার বাড়ির পুজোতে খিচুড়ি বিলি করে তাহলে প্রশাসন চলতে পারে না। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে। তো সেই কাজটা করতে দিক, আমার মা বোনেদের সুরক্ষাটা নির্ধারণ করুক। একটা হসপিটাল যেখানে মানুষ অনেক আস্থা বিশ্বাস নিয়ে, এমনিও তো ওই হসপিটালে যখনই দেখবেন ইডিসিবিআই রেড হয়েছে, ধুকপুকানি নিয়ে গিয়ে ওই মদ মিত্র থেকে শুরু করে বালু থেকে শুরু করে সবাই ওই হসপিটালের তখন দ্বারস্থ হন। তখন তো হয় না, তখন শ্লীলতাহানি হয় না। যখন আম আদমির কথা আসে, সাধারণ মানুষের কথা আসে, তখন সব কিছু সম্ভব। তাই বলছি যে আপনারা দেখাতে গেলে তো অনেক নাটক করেন, নাটকটা বন্ধ করুন। করে এই যে মানুষগুলো যারা এতটা আস্থা রেখে, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার উপর আস্থা আছে, এবং 2011-তে আপনাকে এই মহিলা মুখ্যমন্ত্রী বলেই কিন্তু, একজন মহিলা বলেই কিন্তু বাঙালিরা ভেবেছিল হয়তো একটা পরিবর্তন হবে, হয়তো কিছু ভালো জিনিস, একটা সুদিন আমরা দেখতে পাবো। আর আজকে সবচাইতে বেশি অত্যাচারিত এই রাজ্যের শুধু মহিলা। কেন? এইটু প্রশ্ন আমার ওই কালনাগিনীর কাছে, উত্তরটা চাইছি আমি। এনসিআরবি রিপোর্টে বলা হচ্ছে যে নিরাপদ শহর বলে প্রচার করা হচ্ছে, তাহলে কি সরকার ইমেজ ম্যানেজমেন্ট করতেই ব্যস্ত? ইমেজ ম্যানেজমেন্ট বলুন, ইভেন্ট ম্যানেজমেন্ট বলুন, বিজ্ঞাপন। কংগ্রেস 70 বছর ধরে যেটা করেনি সেটা হলো প্রচার, বিজ্ঞাপনটা করেনি। বিজ্ঞাপনটা যদি করতো আজকে সব কিছুর উপরে কংগ্রেসের নাম থাকতো। এসএসকেএম বলুন, ইসরো বলুন, কি আরজিকর বলুন, এইমস বলুন, কার জন্য হয়েছে এগুলোর নাম থাকতো। কংগ্রেস কোনো দিন ঢাকঢোলটা পেটায়নি। উনি একজন কেন্দ্রে যিনি বসে আছেন, ওনার দাদাভাই, তো দাদাভাইয়ের কাজ হলো গিয়ে ওনার বাবা ড্রাম পেটানো, আপকি বার ট্রাম্প সরকার, বিজ্ঞাপন করছেন, এখানে বিজ্ঞাপন করছেন, হ্যাঁ, যদিও জুমলা, কিন্তু বিজ্ঞাপনটা ঠিক করেন, হ্যাঁ। আর আরেক দিকে এখানে দেতো ছবি লাগিয়ে কলগেটের অ্যাড করছেন, রান্না করছেন, গ্যাসের ফ্লেম নিভিয়ে বিজ্ঞাপন করছেন, হ্যাঁ। কি নজরুলের লেখা কি রামায়ণ না মহাভারতে বলেছিল না, মানে উনি তো এরকম, মানে সরস্বতী দেবীর মন্ত্র যে ওরকম এত সুন্দর পড়তে পারেন, ওনার দিকে আর কি আপনি কি আশা করছেন, হ্যাঁ। যাই হোক, তাই জন্য উনি সরস্বতী ভাণ্ডার আর দিতে যাননি, লক্ষ্মী ভাণ্ডার অবধি রেখেছেন, কারণ কি সরস্বতী মন্ত্রটা ঠিক করে পড়তে পারেননি। তো তাই বলছি, আমাদের সরস্বতী যে বিদ্যা বুদ্ধি নিয়ে যে বাচ্চা কাচ্চারা বসে আছে, যুবকেরা বসে আছে, সরস্বতী, আমরা সরস্বতীকে কাজে লাগিয়ে লক্ষ্মীকে চাইছি। আমরা যে রোজগার চাইছি, যে আমাদের যুবক ভাইয়েরা এখানে ওই কাশফুল শিল্প আর পকোড়া শিল্পে আস্থা রাখছে না। আপনি না হয় টাকা দিয়ে পয়সা দিয়ে ডিলিট নিয়ে নিয়েছেন, একটা অনেক সুন্দর ছবি এঁকে 1 কোটি টাকা পেয়ে নিয়েছেন। তো আমার বক্তব্য হলো যে আমরা এই সরস্বতীর একটা কিছু করুন, সরস্বতী ভাণ্ডার দিন, যেই ভাণ্ডারে আপনার চাকরি থাকবে, যেই ভাণ্ডারে রোজগার থাকবে। আমি বলবো শুভ দীপাবলির মহরত, এটা একটা আমাদের ফেস্টিভ সিজন চলছে, আপনি তাতে সরস্বতী ভাণ্ডার এলান করুন 2026-এ, যদি বুকের পাটা থাকে। কারণ একজনের 56 ইঞ্চি সিনা, আপনি তো তারই বোন, আপনার 64 ইঞ্চি সিনা হবে কি 65 ইঞ্চি সিনা হবে। তো আপনি
আগে ওই সরস্বতী ভাণ্ডারটা দিয়ে দেখান, যে রোজগারের ব্যবস্থাটা করুন, যে যারা শিক্ষিত, যারা পড়ালেখা করছে তাদেরকে আমি রোজগার দেব। আর মহিলাদের ওই দুর্গাপুজোয় গিয়ে ফিতে কাটলাম, সব রাস্তা আটকে জ্যাম করে অমুক করে গিয়ে আমি কটা ফিতে উদ্বোধন করলাম, ওই উদ্বোধন না করলে আমাদের যে দুর্গারা রয়েছে তাদের রক্ষা করুন, অসুর বধ করুন, তাতে আপনার কল্যাণ হবে। এবং একটার পর একটা বড় বড় ঘটনা যখন ঘটছে তখন তিনি উল্টোপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। যেমন আরজি করার সময়ও তো তিনি করেছিলেন, দুর্গাপুরে যেটা হলো ওটা রাতে বেরোনো ব্যাপার ঠিক নয়। ব্যাপারটা তিনি আবার এটাও আচ্ছা, উনি রাতে বেরোন, উনি বেরোন রাতে, ওনাকে জিজ্ঞেস করবেন তো উনি বেরোন কিনা। সিকিউরিটি, হ্যাঁ, আরজি করে যখন আমরা গেছিলাম প্রোটেস্ট করতে, সামনে কারা ছিল? সিআইএসএফ, সেন্ট্রাল ফোর্স। মানে পুলিশ মন্ত্রীর রাজ্যের পুলিশের প্রতি আস্থা নেই, ওই পুলিশের উপরে উনি আস্থা হারিয়েছেন যে উনাকে বাঁচাচ্ছে কেন্দ্রের পুলিশ। হ্যাঁ, লজ্জা হয় না? শুভেন্দুবাবুর জেড ক্যাটাগরি পুলিশ, মমতা ব্যানার্জির ওনার লোকজনেদের সব পুলিশ থেকে সিকিউরিটি, আর আমাদের, আমরা গাঙের জলে ভেসে এসেছি, আমাদের কোনো প্রোটেকশন নেই, আমরা মা বোনেরা রাস্তা নাকি? আরে তোমাকে ওই মসনদে নবান্নে পাঠিয়েছে এরাই, এই ভোট দিয়ে যে মেয়েটা শ্লীলতা নিয়ে হয়েছে তার মা বাবার ভোটে তুমি গেছো, তাহলে তোমারও কিছু দায় বর্তায় নাকি? সিপিএম নাকি অমুক পার্টি দেখে তুমি বলবে যে না ওদেরকে ধর্ষণ করে দাও, খালি তৃণমূল হলে ঠিক আছে, তাই কি? তাহলে সেই জায়গাটাকে আগে নিশ্চিত করুন যে পার্টি রং দেখে আপনি ডিসাইড করবেন নাকি সত্যি সত্যি আপনার যে পরিকাঠামো সেটাকে পুরোটা চেঞ্জ করবেন। বাংলাতে যেরকম আপনি আমাদের অস্তিত্ব রাখতে চাইছেন না, আপনি নিশ্চিত থাকুন, আমি মাননীয়াকে বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, আপনি নিশ্চিত থাকুন আপনার পতনও কিন্তু খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন, নিশ্চিত আপনার পতন। যদি এইভাবে আপনি আমার মা বোনেদের উপর অত্যাচার না কমে, শ্লীলতাহানি না কমে, এবং আপনি যদি তার একটা কোনো বড়সড় স্টেপ না নেন, শাস্তি দিন, আমরাও দেখি আপনি শাস্তি দিন। ওখানে তো না হয় পায়ে ব্যান্ডেজ করে বলে আপনি আরজি করে শাস্তি দিতে পারলেন না, কারণ কি আপনি আবার 2026-এ খেলা আছে, এখন হাতে ব্যান্ডেজ করাবেন না পায়ে ব্যান্ডেজ করাবেন আপনি জানেন, তা আপনি না হয় সেখানে আপনার ছেলেকে শাস্তি দিতে পারেননি, এখানে শাস্তি দিন। কারণ আপনি ওই যখন তাপস পাল করবে তখন দুষ্টু ছেলে হয়ে যাবে, যখন নুসরত জাহানের বয়ফ্রেন্ডের প্রশ্ন আসবে তখন ছোট্ট ঘটনা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে শাস্তি দিন, প্রত্যেকটাতে তো ছকবাজি করছেন। তো এইভাবে আমাদের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, মেয়েদের রাতে বেরোনো আমাদের নৈতিক অধিকার, আমরা বেরোতে পারি যদি সভ্যভাবে রোজগার করতে, কল সেন্টার যদি, অফিস যদি রাত্রিবেলা চলতে পারে, মেয়েরাও রাত্রিবেলা বেরোতে পারে। কিন্তু আপনাকে সেফটি সিকিউরিটি দিতে হবে, দায়িত্ব আপনার, আপনার হাতেই রাজ্য তুলে দেওয়া হয়েছে, আপনি প্রশাসন চালাচ্ছেন, আপনি স্বাস্থ্য দেখছেন, আপনার সব মন্ত্রিত্ব, আপনি দায়িত্ব নিন। আপনি কেন নেবেন না? আপনি কেন এক্সকিউজ দেবেন? আপনার কাজ কি? খালি ইন্দোরে ঘোষণা করে বলে দেওয়া যে ভাই 100% তুললে 75 আমার আর 25 তুমি নিয়ে নাও, সেটা আপনার ডিউটি? তার জন্য আপনাকে বসানো হয়েছে? নিশ্চয়ই না। আজকে ওই কি দোলানা তোলা সেন আছে, আমরা তো সবটাই তো জানা। আজকে আপনার কাজ কি খালি সিন্ডিকেট করা? নিশ্চয়ই না। তো আপনার যেটা কাজ, আপনাকে যেই জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানো হচ্ছে সেই কাজটা করুন, প্রশাসনটাকে প্রশাসনের মতো চালান, যাদের যেটা জিম্মেদারি সেটাকে করতে বলুন, স্ট্রিক্টলি বলুন। আমার মনে হয় ওনার যথেষ্ট বয়স হয়েছে, এমনিও মা ছেলে, সরি কি পিসি ভাইপোর লড়াই চলছে, কে মসনদ দখল করবে, এই লড়াইতে আপনি কতদিন টিকবেন জানি না। যে কদিন আছেন অ্যাটলিস্ট মানুষ যেন আপনাকে গালাগাল হিসেবে মনে না রাখে, যে আমি তোমার উপর রাগ হলাম, আমি তোমায় মমতা ব্যানার্জি বলে দিলাম মানে এটা গালি হয়ে গেল, সেটা যেন মনে না রাখে। যে আপনাকে যে আস্থা নিয়ে মানুষ বসিয়েছিল, আমার মনে হয় আপনার মুখ্যমন্ত্রী হয়ে সেই আস্থাটা পালন করা দরকার। আপনি ওই আস্থাটা মানুষের ভঙ্গ হতে দেবেন না, সেটা আমাদের অনুরোধ। একজন মহিলা হয়ে আমি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এখনও সময় আছে, আমার মা বোনেদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করুন, নইলে কিন্তু এই প্রতিবাদে আমরা জাতীয় কংগ্রেস, আমরা রাজনৈতিক বা ভোটে জেতার প্রতিবাদ করি না,
50 বছর পরেও যখন এই গলার আওয়াজ বেরোচ্ছে এবং 50 বছর পরেও যখন আমরা ক্ষমতায় না থেকেও রাস্তায় আন্দোলনটা করতে পারি, আমরা চুরির টাকায় করি না, আমরা নিজের দমে আমাদের পকেটের টাকায় গাটের করি খরচা করে আমরা রাস্তায় থাকি। এবং যারা যারা মানুষের বিরুদ্ধে, আমরা মানুষের পক্ষে যে ন্যায্য কথাটা আমরা কিন্তু বলার সাহস রাখি। আপনি হতেই পারেন আপনার কালচার যে আপনি হাতে মারেন না ভাতে মেরে দেন, তার জন্য এত সিন্ডিকেট চলছে, কিন্তু আমরা ভয় পাই না, আমরা পিছিয়ে পড়ার লোক নই। তাই আপনাকে বলছি, এই আন্দোলন কিন্তু একের পর এক আপনি যা করছেন বাংলাতে, এই আন্দোলন কিন্তু আরও জোরদার হবে। তাই দয়া করে আপনি মহিলা যে আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখুন, আপনাকে নিজেকে দাঁড়িয়ে বিচার করুন যে না, আমি একজন মহিলা, আমার সাথে যদি শ্লীলতাহানি হয় আমি ঠিক কী করব, সেই জিনিসটা আপনি এই আমার মা বোনেদের উপর যা অত্যাচার হচ্ছে তার সাথে ঠিক সেই বিচারটা যাতে হয়, সেটা আপনি দয়া করে টেক কেয়ার করুন।